ক্ষমতা ছাড়ার মাত্র ৭ দিনের মাথায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা হঠাৎ করেই পড়েছেন এক অদৃশ্য ঝড়ের কেন্দ্রে। বাতাসে এখন একটাই নাম ঘুরপাক খাচ্ছে, দুর্নীতি দমন কমিশন। দুদকের টেবিলে নাকি জমা পড়েছে শত শত লিখিত অভিযোগ, নাম ঠিকানা সহ প্রমাণাদি। এমন সব চাঞ্চল্যকর তথ্য যা উপেক্ষা করা সহজ নয়। প্রতিটি কাগজ যেন নতুন এক বিস্ফোরণের ইঙ্গিত দিচ্ছে। গোটা দেশ এখন তাকিয়ে আছে একটাই প্রশ্নের দিকে, এগুলো কি সত্যিকারের দুর্নীতির চিত্র? ঝড় কি সত্যিই শুরু হয়েছে, নাকি এটি কেবল ঝড়ের আগের অস্বস্তিকর নীরবতা? গল্পটা শুরু করা যাক সেই মানুষটাকে নিয়ে যাকে পুরো বিশ্ব চেনে গরিবের ব্যাংকার হিসেবে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি মাত্র কিছুদিন আগেও বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ আসনে বসেছিলেন, তার বিরুদ্ধে এখন যেসব অভিযোগ উঠেছে তা শুনলে যে কেউ একটু থমকে দাঁড়াবেন। দুদকে জমা পড়া অভিযোগে দাবি করা হয়েছে ডক্টর ইউনূস নিজের নামে একটি ট্রাস্ট গঠন করেছিলেন এবং সেই ট্রাস্টের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন। অভিযোগকারীরা বলছেন এই ট্রাস্টটি আসলে আয়কর ফাঁকি দেওয়ার একটা হাতিয়ার ছাড়া আর কিছুই ছিল না, কারণ ট্রাস্টের একমাত্র কাজ ছিল ডক্টর ইউনূসের পারিবারিক সদস্যদের আর্থিক সুবিধা নিশ্চিত করা এবং তাদের দেখভাল করা। এটা যদি সত্যি হয় তাহলে একজন নোবেল বিজয়ীর মুখোশের আড়ালে কি ভয়ঙ্কর এক চিত্র লুকিয়ে আছে তা ভাবলে গা শিউরে ওঠে। কিন্তু অভিযোগের ফিরিস্তি এখানেই থামেনি। গ্রামীণ টেলিকম আর গ্রামীণ কল্যাণের অর্থ নিয়েও গুরুতর প্রশ্ন তোলা হয়। গ্রামীণ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা যারা ভেতরের খবর জানেন তারাই এসব অভিযোগ দায়ের করেছেন বলে সূত্র জানিয়েছে। তারা বিস্তারিতভাবে তুলে ধরেছে কিভাবে টাকা সরানো হয়েছে, কোথায় গেছে সেই অর্থ, আর কিভাবে পুরো প্রক্রিয়াটা আইনের চোখে ফাঁকি দিয়েছে বছরের পর বছর। আরও ভয়ঙ্কর অভিযোগ হলো প্রধান উপদেষ্টা থাকাকালীন সময়ে তিনি বিদেশে অর্থ পাচার করেছেন বলে একাধিক অভিযোগে উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে কেউ যদি এমন কাজ করে থাকেন তাহলে সেটা শুধু দুর্নীতি নয়, সেটা রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে কিনা সেই প্রশ্ন এখন অনেকে তুলেছেন। তবে ডক্টর ইউনূসের বিরুদ্ধে আয়কর ফাঁকি আর শ্রম আইনের লঙ্ঘনের অভিযোগ একেবারে নতুন কিছু নয়, সেটাও মনে রাখতে হবে। আগের সরকারের সময় শ্রমিকদের লভ্যাংশের টাকা আত্মসাৎ এবং এনবিআরের কর ফাঁকি দিয়ে তার বিরুদ্ধে মামলা হয়েছিল। সেই মামলাগুলো নিয়ে দেশে বিদেশে তুমুল হইচই হয়েছিল। এখন নতুন করে এসব অভিযোগ আসায় পুরনো ক্ষত আবার তাজা হয়ে উঠছে। এবার আসা যাক এমন একজন মানুষের কথায় যিনি সারা জীবন টেলিভিশনের পর্দায় বসে আইনের শাসনের বক্তৃতা দিয়েছেন। সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এই শিক্ষককে মানুষ চিত্র, গণতন্ত্র আর ন্যায় বিচারের এক কণ্ঠস্বর হিসেবে। কিন্তু দুদকে তার বিরুদ্ধে যেসব অভিযোগ জমা পড়েছে তা পড়লে মনে হবে সম্পূর্ণ ভিন্ন একজন মানুষের গল্প শুনছেন। ১ ডজনেরও বেশি অভিযোগ তার বিরুদ্ধে মামলা বাণিজ্য, জামিন বাণিজ্য এবং বিচারক বদলির মতো ভয়াবহ সব অভিযোগ আনা হয়েছে। একটি অভিযোগের বিবরণ এতটাই নির্দিষ্ট যে তা পড়লে রীতিমতো শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। অভিযোগে বলা হয়েছে একটি শিল্প গ্রুপের সিইও জালিয়াতির মাধ্যমে তার নিজের ভাই এবং বোনের সম্পত্তি হাতিয়ে নিয়েছিলেন। পিবিআই তদন্ত করে জালিয়াতির শক্ত প্রমাণ পায় এবং সেই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিও হয়। কিন্তু অভিযোগকারী দাবি করছে ডক্টর আসিফ নজরুল ২০ কোটি টাকার বিনিময়ে সেই আসামিকে জামিন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। ২০ কোটি টাকা, সংখ্যাটা একবার মাথায় নিন। একজন আইন উপদেষ্টা যিনি দেশের বিচার ব্যবস্থার অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তিনি যদি সত্যি এই কাজ করে থাকেন তাহলে বিচার ব্যবস্থার উপর থেকে মানুষের শেষ বিশ্বাসটুকুও হয়তো উঠে যাবে। শুধু এই একটি ঘটনাই নয়, গান বাংলা টেলিভিশনের কর্ণধার কৌশিক হোসেন তাপসের জামিনও তিনি মোটা অঙ্কের টাকার বিনিময়ে করিয়ে দিয়েছেন বলে অভিযোগপত্রে স্পষ্ট করে লেখা আছে। অভিযোগকারীরা বলছেন গত ১৮ মাস দায়িত্ব পালনে পুরো সময় জুড়ে তিনি এভাবে টাকার বিনিময়ে অসংখ্য জামিন করিয়ে দিয়েছেন। কিন্তু আসিফ নজরুলের বিরুদ্ধে সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগটা হলো বিচারক বদলি নিয়ে। দুদকে জমা হওয়া তথ্য অনুসারে ঢাকা এবং আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় বিচারক বদলি করতে তিনি ৫০ লাখ থেকে ২ কোটি টাকা পর্যন্ত ঘুষ নিতেন। উপদেষ্টা হিসাবে দায়িত্ব নেওয়ার পরপরই তিনি পাড্ডা, উত্তরা, গুলশান এবং সাভারের মতো বাণিজ্যিকভাবে লাভজনক এলাকায় সাব রেজিস্ট্রার বদলি করেন। আর এই বদলি বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকা পকেটে ভরেছেন বলে অভিযোগে দাবি করা হয়েছে। বিচার ব্যবস্থার মতো একটা জায়গায় যেখানে মানুষ শেষ আশ্রয় খোঁজে, সেখানে যদি এভাবে অর্থের খেলা চলে তাহলে সাধারণ মানুষের ন্যায় বিচারের জন্য যাবে কোথায়, সেই প্রশ্ন এখন সবার মুখে। এবার একটু ভিন্ন ধরনের অভিযোগের দিকে তাকানো যাক। সাবেক পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, যিনি সারা জীবন পরিবেশ রক্ষার আন্দোলনে কাটিয়েছেন, তার বিরুদ্ধে কম করে হলেও ৮টি দুর্নীতির অভিযোগ জমা পড়েছে দুদকে। পরিবেশ অধিদপ্তরের উন্নয়ন প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ, পরিবেশগত ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে অনৈতিক লেনদেন, এমনকি অন্যের সম্পত্তি জোরপূর্বক দখল করার মতো অভিযোগও আনা হয়েছে তার নামে। একটি অভিযোগে আরও গভীরে গিয়ে তার স্বামীর প্রসঙ্গ টেনে আনা হয়েছে। অভিযোগকারী দাবি করেছেন রেজওয়ানার স্বামী আওয়ামী লীগ সরকারের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বিশাল সম্পত্তির রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন এবং এই সূত্রে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সুবিধা নেওয়া হয়েছে কিনা তা দুদককে খতিয়ে দেখতে অনুরোধ করা হয়েছে। পরিবেশবাদী একজন মানুষের বিরুদ্ধে এমন
অভিযোগ যে কাউকে ভাবাবে। জ্বালানি খাত বাংলাদেশের অর্থনীতির একটা স্পর্শকাতর জায়গা। এই খাতের দায়িত্বে থাকা সাবেক জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফৌজুল কবির খানের বিরুদ্ধেও বড় ধরনের অভিযোগ এসেছে। সামিট গ্রুপের মতো দেশের অন্যতম প্রভাবশালী ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার কথা বলা হয়েছে অভিযোগে। বেসরকারি বিদ্যুৎ কোম্পানিগুলোর সঙ্গে অবৈধ লেনদেন এবং সুবিধা নেওয়ার বিনিময়ে কমিশন খাওয়ার অভিযোগও উঠে এসেছে। স্বাস্থ্য খাতের কথা বললে পরিস্থিতি আরও করুন। সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিরুদ্ধে সরকারি হাসপাতালের জন্য যন্ত্রপাতি ও ঔষধ কেনাকাটায় টেন্ডার জালিয়াতি এবং ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। স্বাস্থ্য খাতে আগে থেকে যেসব সিন্ডিকেট সক্রিয় ছিল তাদের সঙ্গে আতাত করে এসব অনিয়ম হয়েছে বলে দাবি করা হচ্ছে। কিন্তু সব কিছুকে ছাপিয়ে যে নামটা সবচেয়ে বেশি আলোচনায় এসেছে সেটা সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই তরুণ নেতার বিরুদ্ধে প্রায় 1000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ এসেছে। সংখ্যাটা এত বড় যে প্রথমে অনেকেই বিশ্বাস করতে চাননি, কিন্তু দুদকের দায়িত্বশীল সূত্র বলছে এই অভিযোগগুলো বেশিরভাগই ভুক্তভোগীরা নিজেদের নাম, ঠিকানা এবং সুনির্দিষ্ট প্রমাণাদি সহ জমা দিয়েছেন। বিভিন্ন সরকারি কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের ঘুষ নেওয়া, কিন্তু শেষ পর্যন্ত কাজ না দেওয়ার অভিযোগ সবচেয়ে বেশি। এমনকি এই তরুণ নেতার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার এবং বেনামি ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েনের মাধ্যমে লেনদেনের মতো অত্যাধুনিক আর্থিক দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। একজন ছাত্র নেতা যিনি মাত্র কিছুদিন আগেও রাজপথে বৈষম্যের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন, তার বিরুদ্ধে এমন অভিযোগ যে কতটা নাটকীয় তা বলে বোঝানোর দরকার নেই। এদিকে আরেক তরুণ মুখ সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধে কম গুরুতর অভিযোগ আসেনি। বেসরকারি টেলিভিশন চ্যানেলের লাইসেন্স প্রদান ও নবায়নের ক্ষেত্রে বড় অঙ্কের ঘুষ গ্রহণের অভিযোগ করেছেন একজন ব্যক্তি। ছাত্র আন্দোলন থেকে উঠে আসা এই তরুণ নেতৃত্বের বিরুদ্ধে এমন অভিযোগ আসলেই তরুণ প্রজন্মের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি করে দিয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, এত অভিযোগের মধ্যে কতটা আসলে সত্য আর কতটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। দুদকের অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, অন্য যে কোনো সাধারণ অভিযোগের ক্ষেত্রে দুদক যে ধরনের যাচাই বাছাই প্রক্রিয়া অনুসরণ করে থাকে, এক্ষেত্রেও ঠিক একই পদ্ধতি অনুসরণ করা হবে। কাউকে বিশেষ সুবিধা দেওয়া হবে না, আবার কারো বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশ থেকে করা অভিযোগকেও প্রশ্রয় দেওয়া হবে না। প্রাথমিক অনুসন্ধানে যেসব অভিযোগের সত্যতা বা শক্ত ভিত্তি পাওয়া যাবে, কেবলমাত্র সেগুলোকেই আনুষ্ঠানিকভাবে তদন্তের আওতায় আনা হবে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এ প্রসঙ্গে খুব পরিষ্কার কথা বলেছেন। তিনি বলেছেন, সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে যদি দুর্নীতির প্রাথমিক কোনো তথ্য প্রমাণ পাওয়া যায় এবং সেগুলো যদি আইনের দৃষ্টিতে আমলযোগ্য হয়, তবে অবশ্যই সুষ্ঠু তদন্ত হতে হবে। কেউ আইনের ঊর্ধ্বে নন। তিনি যত বড় পদেই থাকুন না কেন, অভিযোগ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বাংলাদেশের ইতিহাসে ক্ষমতা ছাড়ার মাত্র এক সপ্তাহের মধ্যে কোনো সরকারের বিরুদ্ধে এত বিপুল সংখ্যক দুর্নীতির অভিযোগ জমা পড়ার ঘটনা আগে কখনো ঘটেনি। এটাকে আসলেই একটা দুর্নীতিবাজ সরকারের মুখোশ উন্মোচন, নাকি ক্ষমতার পালাবদলের পর চিরাচরিত রাজনৈতিক প্রতিহিংসার একটা নতুন অধ্যায়, সেটার সময় বলে দেবে। একটু নিশ্চিত করে বলা যায়, আগামী কয়েক সপ্তাহে দুদকের পদক্ষেপ এবং তদন্তের গতি প্রকৃতি দেখে বোঝা যাবে এই অভিযোগগুলো আসলের ওজন কতটুকু। ততদিন পর্যন্ত পুরো দেশ অপেক্ষায় থাকবে, আর সেই অপেক্ষাটাই হয়তো সবচেয়ে কঠিন।